নমস্কার। একটি রাজনৈতিক দল তাদের ইস্তেহার বা ম্যানিফেস্টো প্রকাশ করছে। সেখানে উন্নয়ন, ভবিষ্যতের পরিকল্পনা ছাড়া বাকি সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই দল আর কেউ কি হবে তৃণমূল কংগ্রেস ছাড়া? যদি অন্য কেউ হয় তবে আপনারা কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। আপাতত আমরা কিছুক্ষণ আগের সেই সাংবাদিক বৈঠক সেটার একটুখানি অ্যানালিসিস করার চেষ্টা করি। দেখুন, সেই সাংবাদিক বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত তার কোথাও না কোথাও অভিযোগ এবং অভিযোগ। পরিষ্কারভাবে বলছি, এই অত্যাচারী মোদীর সরকার, দুরাচারী মোদীর সরকার, স্বৈরাচারী মোদীর সরকার, সংবিধান হত্যাকারী মোদীর সরকার, এজেন্সি দিয়ে মানুষকে লুট করার মোদী সরকার, মহিলা বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, ছাত্র যুব বিরোধী সরকার, ভাষা বিরোধী সরকার, দাঙ্গার সরকার, এই সরকার খুব শিগগিরই চলে যাবে। তার নিজের উন্নয়ন নিয়ে যে উন্নয়নের পাঁচালী, সেটা তো তিনি আগেই করে বসেছেন। নতুন করে আর কি উন্নয়নের গুণগান গাইবেন? তাই ভবিষ্যতেও যে কিছু করার প্রয়োজনীয়তা রয়েছে তারও কিন্তু তিনি প্রয়োজন বোধ করছেন না। সে কারণেই তো তাকে বলতে শোনা গেল যে আমরা তো সব কিছুই মোটামুটি করে দিয়েছি। উনি বলছেন ঘর থেকে শুরু করে পানীয় জল, সব থেকে কানে বাজার মতো যে বিষয়টা সেটা হলো পানীয় জল। উনি 1 কোটি মানুষের বাড়িতে নাকি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন। একবার শুনুন ভালোভাবে। আমরা যখন ক্ষমতায় আসি, পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছাতো তার সংখ্যা ছিল 2 লাখ, এখন সেটা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা চাইব সবার বাড়িতে পানীয় জলের কানেকশন পৌঁছে যাক। মোদী সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমরা টাকা জোগাড় করব। এইবার আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাড়িতে কি পানীয় জলের সেই কানেকশন এসেছে? যদি এসে থাকে তবে সেটা দিয়ে কবার দিনে জল বেরোয়? জল একবার তো অন্তত বেরোয়। আর যদি না বেরিয়ে থাকে তবে সেটাও কমেন্ট বক্সে একটু জানান। এইভাবে স্পষ্ট হয়ে যাবে যে কতজনের বাড়িতে সেই জলের কানেকশন এসেছে এবং সেই কানেকশনের মধ্য দিয়ে জলটা অন্তত তারা পান করতে পারছেন বা জলটা ব্যবহার করতে পারছেন। দেখুন, এমন অভিযোগ বরাবরই বিরোধীরা করে থাকেন যে পানীয় জলের কল তো বসানো হয়, 2বার টেন্ডার নিয়ে বসানো হয়, একবারে কিন্তু সেটা হয় না। গ্রামাঞ্চলে তো বটেই, শহরে সেটা প্রথমে হয়। প্রথমে রাস্তাটাকে একটু আস্তে করে ভাঙা হবে, সেখানে পাইপ বসানো হবে, পাইপ বসিয়ে আবারও রাস্তাটাকে টেন্ডার দিয়ে নতুন রাস্তা করা হবে। যে রাস্তাটা আগেও ভালো ছিল তবে সেটাকে নতুনভাবে করা হচ্ছে। কেন না, সেখান থেকে কিছুটা যদি টাকা যদি কাটমানি হিসেবে নেওয়া যেতে পারে। আর যে কলগুলো বসানো হচ্ছে তার মধ্যে দিয়ে জল তো পড়তে আজ পর্যন্ত দেখা যায়নি, সেখান দিয়ে হাওয়া ছাড়া আর কিছু পড়ে বলে তো মনে হয় না। জোকসাপাট। তিনি আরও বললেন যে যুবসাথী, এই যুবসাথী 1 কোটির বেশি ছেলে মেয়ে আমাদের যুবকেরা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছেন। বাঙালির যুবকদের মধ্যে অসাধারণ মেধা রয়েছে। সে তো মেধা তো রয়েছে, সে নিয়ে তো কারোর সন্দেহ থাকার কথা নয়। কিন্তু এই যে 1 কোটি, আপনি যে যুবসাথীর যুবকদের কথা বললেন, সেই যুবকেরা আজ কোন পরিস্থিতিতে রয়েছে আপনি নিশ্চিতভাবে তাহলে জানেন। 1 কোটি যে আপনি যুবসাথীতে টাকা দিচ্ছেন, এটা আবার ফলাও করে বলছেন যে 1 কোটি বেকারত্ব রয়েছে পশ্চিমবঙ্গে। ইস্তেহার বা ম্যানিফেস্টো কি? মূলত আমরা আগে কি দেখেছি যতগুলো ইলেকশন হয়েছে? ইস্তেহার বলতে ভবিষ্যতের উন্নয়নগুলো যেগুলো করতে চলেছে একটি দল, তারা কিন্তু সেটা মূলত বলে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে মাননীয়া শুরু থেকে শেষ পর্যন্ত গজগজিয়ে মোদী সরকার এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগের পর অভিযোগ তুলে বসলেন। আর বোঝা মুশকিল এটা ইস্তেহার না কলতলার ঝগড়া। মাননীয়া রাষ্ট্রপতি শাসনেরও উল্লেখ করেছেন। ইলেকশন কমিশন নাকি ইনডাইরেক্টলি রাষ্ট্রপতি শাসন জারি করেছেন। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, রাষ্ট্রপতি শাসন যদি পশ্চিমবঙ্গে জারি করা হয় তবে আরও
কঠোরভাবে ইলেকশন হয়তো হতে পারতো। এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে রাষ্ট্রপতি শাসন আদেও জারি হবে কি হবে না। যদি হয় তবে তৃণমূল কংগ্রেস তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, মাননীয়া তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, কিন্তু রাষ্ট্রপতি শাসনের কোনো প্রয়োজনীয়তা বোধ করছি বলে তো মনে হয় না। ইলেকশন কমিশনের মধ্যে যে পাওয়ার রয়েছেন তারা সংবিধান স্বীকৃত, বলা চলে রাষ্ট্রপতি শাসনের থেকেও তাদের বেশি ক্ষমতা রয়েছে। তারা যদি চান, এতকাল হয়তো চাননি, এই নতুন যে ইলেকশন কমিশনার রয়েছে তার দৌলতে আজকের দিনে দাঁড়িয়ে এত তোড়জোড় করা হচ্ছে। এইভাবে একটা ইলেকশনকে ফেয়ারভাবে করার জন্য এতটা পদক্ষেপ কিন্তু কেউ নিচ্ছেন। ওই যে একটু আগে বলছিলাম, ইস্তেহার বাদ দিয়ে বাকি সব কিছু আলোচনা হচ্ছিল। আরও উনি বলছেন এসআইআরের কথা, সেই এসআইআরে কাদের নাম বাদ পড়বে সেটাও উনি প্রেডিক্ট করছেন। উনি বলছেন আমার সূত্র থেকে আমি কি খবর পেয়েছি যে 60 লক্ষ যারা বিচারাধীন রয়েছেন তাদের মধ্যে থেকে 22 লক্ষের নাকি নিষ্পত্তি করা গিয়েছে, মানে ওই 22,60,000 মতো। তো তার মধ্যে 10 লক্ষ মানুষের নাম নাকি বাদ যেতে পারে। উনি এটা ওনার সূত্র থেকে খবর পেয়েছেন। আজ শুক্রবারই নাকি প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু প্রকাশ হয়নি, সেটা অন্য কথা। আপনাদের বলি, যদি এই 10 লক্ষ মানুষের নাম বাদ যায় তবে পশ্চিমবঙ্গে কতটা কি খারাপ পরিস্থিতি হতে পারে আপনারা বুঝতে পারছেন। একটি সম্প্রদায়ের কথা উনি বললেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাকি সেই 10 লক্ষ নাম বাদ দিতে পারে, এবং মতুয়া থেকে রাজবংশী এবং হিন্দুদের নামও নাকি বাদ গিয়েছেন উনি জানতে পেরেছেন। মূলত মালদহ, 2 দিনাজপুরের কথাও উনি উল্লেখ করতে ভোলেননি। আমরা সকলেই জানি 10 লক্ষ নাম বাদ যাবার পর পশ্চিমবঙ্গে কতটা কি ভালো পরিস্থিতি হতে পারে। এই ভালো এবং মন্দের মধ্যে তৃণমূল কংগ্রেসের মাননীয়া যেটা করলেন সেটা হচ্ছে আগে থেকেই একটা উস্কানির ছোঁয়া দিয়ে রাখলেন, যেই উস্কানির বশে যাতে পরবর্তীতে আগুনে ঘিটা না ঢালতে হয়, মানে এখনই একটুখানি গিয়ে সেটা দিয়ে রাখলেন যাতে পরবর্তীতে সেই আগুনটা বড় আকারে জ্বলতে শুরু করেন, এবং সেক্ষেত্রে ভোটটাও যাতে এর মধ্যে প্রভাবিত করা যায়। আমাদের এটা ভুলে গেলে চলবে না, এই মাননীয়াই অতীতে বলেছিলেন যে তার যে অফিসাররা রয়েছেন যাদেরকে নতুনভাবে আনা হয়েছে তারা নাকি ড্রাগ পাচার বা অন্যান্য রকমের দুষ্কর্ম যেগুলো রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে একটা বিশৃঙ্খলা তৈরির জন্য তারাই দায়ী থাকবেন পরবর্তীতে। তাহলে বুঝুন, যে অফিসারেরা এতদিন এই মাননীয়ার আন্ডারে কাজ করছিলেন তারা এতদিন ধোয়া তুলসী পাতা ছিলেন, এবং তাদেরকে সাইডে রেখে, কর্নারে রেখে, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে নাকি ফ্রন্টে আনা হয়নি, এমনই তো বিরোধীরা অভিযোগ করছেন। তো সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন দেখেছেন তাদের যোগ্যতা রয়েছে, তাদের কোয়ালিফিকেশন রয়েছে, তাদেরকে জাম্প করে আনার কোনো প্রয়োজন নেই, যেমনটা দেখা গিয়েছে অতীতে। সেই অফিসারের যোগ্যতা নেই, তার এখনও সেই এক্সপিরিয়েন্স হয়নি, তাকে তবু সেই পদটা দিয়ে দেওয়া। এই আনফেয়ার ব্যাপারগুলোকে ফেয়ার করার চেষ্টা কিন্তু ইলেকশন কমিশন করছে। তো সেক্ষেত্রে কারোর গাত্রদাহ যখন হচ্ছে তা নিয়ে ইলেকশন কমিশনের কোনো মাথা ব্যথা আছে বলে তো মনে হয় না। তথ্য বলছে নন্দিনী চক্রবর্তী, যিনি অতীতে মুখ্য সচিব ছিলেন, তাকে পাল্টে দুষ্মন্ত নারীওয়ালাকে আনা হয়েছে, যিনি উত্তরবঙ্গের একটি ডেভেলপমেন্ট যে কর্পোরেশন রয়েছে, মানে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সেখানকার চিফ সেক্রেটারি ছিলেন। এছাড়াও জগদীশ প্রসাদ মিনা, যাকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রের অবজারভার করা হয়েছে, এই যিনি স্বরাষ্ট্র সচিব রয়েছেন তাকে, এই জগদীশ প্রসাদ মিনাকে, এনার বদলে সংঘমিত্রা ঘোষকে আনা হয়েছে। ইনিও নাকি একজন দক্ষ অফিসার। তো এই যে অফিসারদেরকে আনা হলো, কারণ কি? একটাই কারণে, যাতে ফেয়ারভাবে ইলেকশনটা হয়, কেউ যেন অভিযোগটা তুলতে না পারেন যে ছাপ্পা হয়েছে, আনফেয়ার কিছু কাজ করা হয়েছে। এ তো গেল মাননীয়ার কিছু সুকর্মের কথা, কিন্তু বিজেপিও কিন্তু পিছিয়ে নেই। আপাতত বিজেপি মিটিং যেগুলো রয়েছে সেগুলো তো করছে, মিটিং মিছিল, এবং তাদের অভ্যন্তরে নাকি বৈঠকও চলছে। সেই বৈঠকে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছে। তাদের বক্তব্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 14টি রোড শো এবং সভা করতে পারেন। এছাড়াও মিঠুন চক্রবর্তী 10টি সভা এবং রোড শো করতে পারেন, আর অমিত শাহজি 8টি সভা এবং রোড শো করতে পারেন। এছাড়াও যোগী আদিত্যনাথ, যার পপুলারিটি পুরো পশ্চিমবঙ্গে রয়েছে, ভারতবর্ষে তো বটেই, পশ্চিমবঙ্গে কিন্তু ওনার কিছুটা নাকি প্রভাব রয়েছে। অনেকেই যারা এই যুব সমাজে রয়েছেন তারা তাকে আইকন মনে করে। এক তো তিনি বলা চলে যোগী, আর অপর একটি কথা যে তিনি একটি রাজ্যকে
কিভাবে আইন শৃঙ্খলাময় করে তুলতে পারেন তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে সেই যোগী আদিত্যনাথ, যিনি আজ পর্যন্ত বলা হয়ে থাকেন তার যে বোন, তার বোনের জন্যও নাকি তিনি তার যে সুযোগ সুবিধা সেটা প্রোভাইড করেনি। তাহলে বুঝতে পারছেন কোথাও না কোথাও তার মধ্যে সেই যে মানবিকতা সেটা কাজ করে, যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের কাজ হবে, আমার পরিবারের কোনো কাজ হবে না, আমরা জায়গা বা অন্য কোনো রকমের বিল্ডিং সেগুলো তৈরি করব না। সুতরাং এহেন যোগীকে 8টি রোড শো এবং জনসভার জন্য কিন্তু আনা হতে চলেছে অদূর ভবিষ্যতে, আপনারা সবটাই দেখতে পাবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করতে হচ্ছে।